ভারতীয় বিমান বাহিনীর একটি MiG-29 ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে। নিয়মিত রাত্রিকালীন প্রশিক্ষণ মিশনের সময় বিধ্বস্ত হয় বিমানটি। এতে পাইলটের জীবন রক্ষা পেলেও দুর্ঘটনার কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। বিমানটি উড্ডয়নরত অবস্থায় গুরুতর প্রযুক্তিগত সমস্যায় পড়েছিল, যার ফলে বিমান থেকে পাইলট বেরিয়ে যেতে বাধ্য হন। সৌভাগ্যবশত পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন এবং এই দুর্ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। রাজস্থানের বারমের অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV ৩ সেপ্টেম্বর মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ভারতীয় বিমান বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, জটিল প্রযুক্তিগত সমস্যার কারণে পাইলটকে বিমান থেকে বেরিয়ে আসতে হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গেছে বিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং ঘটনাস্থলে প্রচুর ধোঁয়া উঠছে। যদিও এই দুর্ঘটনায় কোনো প্রাণহানি হয়নি বা আশেপাশের এলাকায় উল্লেখযোগ্য কোনো সম্পত্তির ক্ষতি হয়নি, তবুও এর প্রযুক্তিগত ত্রুটির বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ভারতীয় বিমান বাহিনী এই ঘটনার পরপরই কোর্ট অফ ইনকোয়ারির নির্দেশ দিয়েছে, যার মাধ্যমে দুর্ঘটনার মূল কারণ খতিয়ে দেখা হবে। প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে তা হল বিমানটির প্রযুক্তিগত ত্রুটি এই বিধ্বস্ত হওয়ার পেছনে প্রধান কারণ। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে বিধ্বস্ত হওয়ার পর জেটটি সম্পূর্ণভাবে আগুনে পুড়ে গেছে। বারমের কালেক্টর নিশান্ত জৈন, পুলিশ অফিসার নরেন্দ্র মিনা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। দুর্ঘটনাস্থলের কাছাকাছি বৃষ্টির পানি জমে যাওয়ার কারণে দমকল বাহিনীর সেখানে পৌঁছানো বেশ কঠিন হয়ে পড়েছিল, মিনা এ তথ্য জানান। এদিকে যুদ্ধ বিমান বিধ্বস্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে যুদ্ধ বিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে বারমেরের ধানির এলানিওর কাছে মঙ্গলা প্রসেসিং টার্মিনাল MPT রোডে বিমানটি বিধ্বস্ত হয়েছে। এই ধরনের দুর্ঘটনা বিমান বাহিনীর জন্য একটি বড় ধরনের প্রশ্নবোধক চিহ্ন রেখে গেছে। উচ্চ প্রযুক্তির MiG-29 বিমানগুলি কিভাবে এমন সমস্যার সম্মুখীন হয় তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, বিশেষত ভারতের মতো দেশের জন্য যেখানে প্রতিরক্ষার সরঞ্জামগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের বিমান বাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে আরও বিশদ তদন্তের মাধ্যমে নিশ্চিত হতে চাইছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। গত 11 মাস ধরে বিমান এবং স্থল হামলা চালিয়েও গাজা যুদ্ধে হামাসকে এখনও পরাজিত করতে পারেনি ইসরায়েল। এমনকি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটিকে পরাজিত করার ধারে কাছেও পৌঁছাতে পারেনি দখলদার হায়নারা। বরং যুদ্ধক্ষেত্রে জয় পরাজয়ের মাপকাঠিতে ক্রমেই হামাস এখন আরও শক্তিশালী। অন্যদিকে যুদ্ধবাজ নেতা নেতানিয়াহুর অপকৌশলের জেরে ইসরায়েল বিরোধী শক্তি আরও জোরালো হয়ে উঠছে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের শক্তিশালী রাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদেহ বলেছেন, সিরিয়ার সাথে সহযোগিতা বজায় রাখা অপরিহার্য এবং এই অংশীদারিত্ব গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে পরাজয় ঘটাবে। নাসির জাদেহ রবিবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল আলী মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোন আলাপের সময় এ মন্তব্য করেন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী গাজায় দখলদার ইসরায়েলের আক্রমণে আন্তর্জাতিক সম্প্রদায় নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করেন। গত 7 অক্টোবর থেকে ইসরায়েল গাজায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে, যাতে অন্তত 40,738 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার বেশিরভাগ নারী ও শিশু। এমন হত্যাযজ্ঞের কঠোর নিন্দাও করেছেন জেনারেল নাসির জাদেহ। নাসির জাদেহ বলেন, দুর্ভাগ্যবশত আমরা ইসরায়েলি অপরাধের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে যথাযথ প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না। ফলে ইরান ও সিরিয়ার মধ্যে সহযোগিতা অব্যাহত রাখতে হবে এবং এই সহযোগিতা অবশ্যই ইসরায়েলের পরাজয় ডেকে আনবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মিশেল মার্টিনের সঙ্গে এক ফোনালাপকালে গাজা ইস্যু নিয়ে কথা বলেছেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যামূলক অভিযান বন্ধ করতে আন্তর্জাতিক সমাজকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা প্রশমন করতে চায়। তবে তিনি একথাও বলেন যে ইহুদিবাদী ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকার জর্ডান নদীর পশ্চিম তীর সহ অন্যান্য অঞ্চলেও সহিংসতা ছড়িয়ে দিতে চায়। কিন্তু নেতানিয়াহুর এমন পরিকল্পনাগুলোকে আর বাড়তে দেয়া যাবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন যদি ইসরায়েলের সঙ্গে কোনো যুদ্ধবিরতি মেনে নেয় তবে তার প্রতি ইরানের পূর্ণ সমর্থন থাকবে। তিনি দ্বিপক্ষীয় সম্মানের ভিত্তিতে আয়ারল্যান্ডের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করারও আগ্রহ প্রকাশ করেছেন। মৃত্যুপুরী গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞ এখনও চলমান। দখলদার হায়েনাদের আগ্রাসনে পুরো গাজা এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অঞ্চলটি জুড়ে যেমন বেড়ে চলেছে লাশের সংখ্যা, ঠিক তেমনি বাড়ছে নিরীহ ফিলিস্তিনিদের দুর্ভোগ। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা হুঁশিয়ারি দিয়েছে যে ইসরায়েলের সামরিক চাপ অব্যাহত থাকলে গাজায় থাকা পণবন্দীরা ইসরায়েলে ফিরবে কফিনে। ইসরায়েলি সৈন্যরা বন্দীদের উদ্ধারে কাছাকাছি এসে পড়লে করণীয় সম্পর্কে যোদ্ধাদের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছে। আল কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেন, চুক্তির বদলে সামরিক শক্তির মাধ্যমে বন্দীদের মুক্ত করার ব্যাপারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোরাজোরির অর্থ হল তারা কফিনে করে তাদের পরিবারের কাছে ফিরে যাবে। বন্দীদের তাদের পরিবার মৃত বা জীবিত গ্রহণ করবে, তার কোনো একটা বেছে নিতে হবে নেতানিয়াহুকে। 2 সেপ্টেম্বর সোমবার তিনি এই বিবৃতি দেন। এর দুদিন আগে ইসরায়েলের সামরিক বাহিনী গাজা থেকে 6 বন্দীর মৃতদেহ উদ্ধার করে। কাসাম ব্রিগেডের বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যে কোনো ধরনের বন্দি বিনিময় চুক্তিতে বাধা দেওয়ার প্রেক্ষাপটে বন্দীদের মৃত্যুর জন্য নেতানিয়াহু এবং তার সেনাবাহিনী দায়ী। এর আগে যুদ্ধবাজ নেতা নেতানিয়াহু দাবি করেন, দক্ষিণ গাজার রাফা একটি সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া মৃতদেহগুলোকে হামাস হত্যা করেছে। তিনি এক সংবাদ সম্মেলনে আরও বলেন, তাদেরকে জীবিত না আনতে পেরে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। উল্লেখ্য যে লম্বা সময় ধরে শুধুমাত্র নেতানিয়াহুর গড়িমসির কারণে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি আলোর মুখ দেখতে পাচ্ছে না। সম্প্রতি গাজায় আটক পণবন্দীদের উদ্ধারে হামাসের সাথে চুক্তি করার জন্য ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। কিছুদিন আগে হামাসের হেফাজতে থাকা 6 জিম্মির মৃতদেহগুলো উদ্ধারের পর জিম্মিদের পরিবারের সদস্যরা এবং ইহুদি ইসরায়েলবাসীরা নেতানিয়াহুর উপর ক্ষুব্ধ হয়ে আরও জোরালোভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। নেতানিয়াহু উক্ত ঘটনার সাফাইতে বলেন, আমরা কাছাকাছি চলে এসেছিলাম কিন্তু সফল হতে পারেনি। হামাসকে এজন্য অনেক মূল্য দিতে হবে। তবে হামাসের সিনিয়র কর্মকর্তা ইজ্জাদ আল রিশেক বলেন, ওই 6 বন্দী ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে, এতে হামাস দায়ী নয়। ছাত্র জনতার তীব্র বিক্ষোভের মুখে যখন হাসিনার পতন নিশ্চিত হয় তখন বাংলাদেশের জনতার সাথে সাথে ধীরে ধীরে একাত্মতা প্রকাশ করতে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশ। এর মধ্যে পরিলক্ষিত হয় পাকিস্তান। দেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর কৌশলে বাংলাদেশের সাথে সম্পর্ক শিথিল করার মনোভাব ব্যক্ত করে ইসলামাবাদ। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের পাটকলে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান। এছাড়া পাকিস্তান বাংলাদেশের মধ্যে সরাসরি নৌ পরিবহন ব্যবস্থা চালু করার প্রস্তাবও দিয়েছে দেশটি। 3 সেপ্টেম্বর মঙ্গলবার সচিবালয়ে বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেনের সঙ্গে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত বাংলাদেশে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত বস্ত্র ও পাট কলগুলোয় পাকিস্তানি বিনিয়োগকারীদের বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান। বিনিয়োগকারীরা এসব মিলে পাট ও বস্ত্র সহ অন্যান্য সংশ্লিষ্ট খাতে বিনিয়োগ করতে পারে বলে উল্লেখ করেন। জবাবে পাকিস্তানের হাই কমিশনার আহমদ মারুফ বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এদেশের পাট থেকে তৈরি সোনালী ব্যাগের ভূয়সী প্রশংসাও করেন তিনি। আসন্ন অক্টোবরে পাকিস্তানের টেক্সটাইল এক্সপোতে অংশগ্রহণ করতে বাংলাদেশকে আগাম আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের হাই কমিশনার। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রউফ এ সময় উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোতে জোর আরোপ করেন এবং বহুমুখী পাটজাত পণ্য পাকিস্তানে আমদানি করার জন্য পাকিস্তানি ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণের অনুরোধ জানান।
এরপর পাকিস্তানের হাই কমিশনার আহমদ মারুফ পাকিস্তান বাংলাদেশের মধ্যে সরাসরি নৌ পরিবহন ব্যবস্থা চালু করার প্রস্তাব করে জানান, এতে দুই দেশের আর্থ-সামাজিক সম্পর্ক এগিয়ে যাবে। সে লক্ষ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং পাকিস্তান শিপিং কর্পোরেশন যৌথভাবে কাজ করতে পারে। এর প্রতিক্রিয়ায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত সরাসরি শিপিংয়ের বিষয়টি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নিয়ে কাজ করবেন জানিয়েছেন। দুই দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে বিনিয়োগ, যোগাযোগ ও সৌহার্দ্য বাড়াতে হবে।